সংসদ থেকে একেবারে গণমানুষ বিভিন্ন পর্যায়ে আলোচনা হচ্ছে, বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হলো, সংসদও শুরু হয়েছে। জুলাই সনদ ইস্যুতে এবং গণভোট ইস্যুতে বিতর্ক চলছে। আজকে আমরা দেখলাম সংসদের প্রধান বিরোধী দল জামাত এবং এনসিপি যারা সংসদ সদস্য রয়েছে তারাও আজকে ওয়াকআউট করেছে। এরকম একটি প্রেক্ষাপটে আমরা আজকে আলোচনার বিষয় দিয়েছি জুলাই সনদ গণভোট বিতর্ক। আমি একেবারে শুরুতেই স্যার তুষার আপনার কাছে জানতে চাই, প্রশ্ন আর বড় করলাম না, সেটি হচ্ছে যে আজকের ওয়াকআউটটা কতটা যুক্তিযুক্তি ছিল? ওয়াকআউট ছাড়া সংসদে বসে এটা আরও আগানো যেত কিনা, নাকি শেষ অপশন হিসেবে ওয়াকআউট? জি, আপনাকে ধন্যবাদ। আজকের ওয়াকআউটটা খুব সুনির্দিষ্ট এবং অত্যন্ত যৌক্তিক। কারণ হচ্ছে যে আমরা এই জাতির সাথে প্রতারণাটা ওখানে বসে বিরোধী দলীয় সংসদ সদস্যরা দেখতে পারেন না। প্রতারণাটা কি? যে আপনি পুরো কমিটমেন্ট ভঙ্গ করে, কন্ট্রাক্ট ভঙ্গ করে, যদিও সরকারের আইনমন্ত্রী সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি পড়তে বলছেন সবাইকে রুশোর, কিন্তু আপনি নিজে তো পলিটিক্যাল কন্ট্রাক্ট ভঙ্গ করেছেন। পলিটিক্যাল কন্ট্রাক্ট কি? এই যে জাতীয় ঐক্যমত্য কমিশন হয়ে তারও আগে সংবিধান সংস্কার কমিশন, অন্যান্য কমিশন, সেখানকার প্রস্তাব, তারপরে আপনার সেখান থেকে ঐক্যমত্য হয়ে জুলাই সনদ প্রণয়ন হলো, তারপরে গণভোটে গেল, এবং এখন আপনার গণভোটটা ইমপ্লিমেন্টেশন করার কথা ওই সংস্কার পরিষদের মাধ্যমে। সেটা না করে আপনি এটাকে সংবিধান সংশোধনী করতে চাচ্ছেন। আচ্ছা, আপনি আমাকে বলেন, বিএনপির 31 দফার 1 নম্বর দফা কি? 1 নম্বর দফা হচ্ছে সংবিধান সংস্কার কমিশন গঠন করব সরকারে গেলে। এটা হচ্ছে তাদের 1 নম্বর দফা। এখন তারা সংস্কার করবে না, তারা সংশোধনী দিকে যাবে। যা সহজ মানে হচ্ছে যে এই যেটা নিয়ে আমরা এতবার কথা বলেছি, আপনার দেশে ইতিহাস আছে পঞ্চম সংশোধনী বাতিলের, অষ্টম সংশোধনী বাতিল হয়েছে, ত্রয়োদশ সংশোধনী বাতিল হয়েছে, ত্রয়োদশ সংশোধনী বাতিল করেছিল, আবার এখন এটাকে আবার রিভিউ করে রিভাইভ করা হচ্ছে, আবার পঞ্চদশ সংশোধনী বাতিল হয়েছে। সবগুলোর ক্ষেত্রে একটাই যুক্তি দেওয়া হয়েছিল যে এই সংশ্লিষ্ট সংশোধনীগুলো আনকনস্টিটিউশনাল বেসিক স্ট্রাকচার থিওরি অনুযায়ী। অর্থাৎ আপনি এখন জুলাই সনদ এবং গণভোটে যে সকল সংস্কার নিয়ে আমরা ডিল করলাম, যে সকল সংস্কারের ব্যাপারে সবাই ঐক্যমত্য হলো, যেমন ধরেন বিএনপির দলীয় ইশতেহার 31 দফা এবং জুলাই সনদ, দুটোর মধ্যে কি আছে? হাইকোর্টে বিকেন্দ্রীকরণ, যেটা অষ্টম সংশোধনী অনুযায়ী আনকনস্টিটিউশনাল। অলরেডি আপনার এখানে রায় আছে। আচ্ছা, এর বাদে হচ্ছে পিআরএ করবেন নাকি আসনে করবেন উচ্চকক্ষ, সেই প্রশ্ন রাখলাম। উচ্চকক্ষ, দি ভেরি আইডিয়া অফ আপার চেম্বার, এটা তো বিএনপির 31 দফার মধ্যেও আছে। তো এটা কি আমাদের কনস্টিটিউশন অ্যালাউ করে? তো আপনি যেটা সংশোধনীর মধ্য দিয়ে করবেন, করলে পরে কি হবে? এটা ওই বেসিক স্ট্রাকচার তত্ত্বে গিয়ে আবারও আটকা পড়বে, মানে সপ্তদশ সংশোধনী অষ্টাদশ সংশোধনী নিয়ে যাবে। বাংলাদেশের সংশোধনী গুলোর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে এটা একটা সাপ লুডো খেলার মতো। সংশোধনীগুলো এক লাফে গিয়ে সাপের মুখে গিয়ে পড়ে, তারপর আবার এটা সাপের মুখের থেকে ওই নিচে নিয়ে আসে, নিচে আমাদেরকে নিয়ে আসে। এই সাপ লুডো খেলাই হলো বাংলাদেশ সংবিধান সংশোধনী। একবার আপনি সংশোধনী, এই যে দেখেন তত্ত্বাবধায়ক সরকার, একটা দেশ তো আগাচ্ছে না, তার মানে 96 সালে আপনি একটা জিনিস নিয়ে আন্দোলন করেছেন, সেইটা সংশোধনী আকারে পাস হয়েছে, আবার একটা সরকার এসে বাতিল করে দিয়েছে, আবার বিরোধী দলকে আন্দোলন করতে হয়েছে, এখন আবার সেটাকে রিভাইভ করা হচ্ছে। আপনি কতটুকু আগালেন এর মধ্য দিয়ে? আচ্ছা, এই কারণে না আমি একটু বলি, যে যেহেতু এটা নিয়ে অনেক জল ঘোলা হচ্ছে, আমি একটু বোঝার জন্য বলি। বিএনপির যতটুকু আমি বোঝার চেষ্টা করলাম, বিএনপি জুলাই সনদ একেবারে যেভাবে আছে সেভাবে অক্ষরে লাইনে দাড়ি কমা সহ মানতে চায়। আমি একটু বলি, হ্যাঁ, নোট অফ ডিসেন্ট মানে হচ্ছে যেখানে তার নোট অফ ডিসেন্ট আছে সেখানে যেহেতু সে বিজয়ী হয়েছে সে নোট অফ ডিসেন্টটাকে এক্সিকিউট করবে, অর্থাৎ ওই সংশোধনীটা মানে ওই প্রস্তাবটা সে নেবে না। আমার প্রশ্ন সেখানে না, আমার প্রশ্ন হচ্ছে এই যখন এই জুলাই সনদটা বাস্তবায়ন কিভাবে হবে এইটা নিয়েই জামাত সহ এখন যারা বিরোধী দল তারা একটা প্রক্রিয়া জানতে চেয়েছিল, যেটা বাস্তবায়ন প্রক্রিয়া কি সেটি নিয়ে আমরা মাঠে আন্দোলন গড়াতে দেখলাম, অনেক কিছু হয়েছে। সবশেষ এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ রাষ্ট্রপতি জারি করলেন। বিএনপির এই আপত্তি তো তখন থেকেই ছিল, মানে এই আপত্তিটাকে আপনাদের নতুন মনে হচ্ছে কিনা আমি এটা একটু জানতে চাই। আদেশ বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে ফলটা কি? গণভোট। দেখেন বিএনপির রাজনৈতিক চতুরতাটা এখানে কোথায়? প্রথমে যখন জুলাই সনদ প্রণয়ন হচ্ছে, প্রত্যেকটা জায়গায় তারা নোট অফ ডিসেন্ট দিয়ে এসছে। প্রত্যেকটা জুলাই সনদ কেন তারা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চায় জানেন? কারণ প্রত্যেকটা মেজর জিনিসে তাদের নোট অফ ডিসেন্ট দেয়া, এবং এরপরে জিনিসটা এসছে গণভোটে। এখন দেখবেন যখন গণভোট বাস্তবায়নের জন্য জনগণ আপনাকে প্রশ্ন করছে, 70% পিপল যখন গণভোটের পক্ষে রায় দিয়েছে, তখন তারা একটা কৌশল করেছে, গণভোট না, আমরা জুলাই সনদ অক্ষর অক্ষরে বাস্তবায়ন করবো। হোয়াট অ্যাবাউট গণভোট? 70% পিপল, এবং আপনি বলেছেন ইলেকশনের আগে যে আপনারা দয়া করে ধানের শীষের মতো করে গণভোটে হ্যাঁ পক্ষে ভোট দেন। এই যে এখন যে গণভোটের প্রশ্ন নিয়ে বিএনপির এত প্রশ্ন, কালকে আপনি পার্লামেন্টে দেখতে পেলেন যে একেবারে গণভোটের প্রশ্ন নিয়েই অনেক প্রশ্ন, তারা মানে প্রশ্নটাকে তারা বিতর্কিত করার চেষ্টা করছে। তাহলে নভেম্বরের 13 তারিখে গণভোটের প্রশ্নটা সামনে আসলো,
আপনি জানুয়ারির 29 তারিখে রংপুরের জনসভায় বললেন দয়া করে গণভোটে হ্যাঁ দেবেন, এবং 3 মাস গ্যাপ দিয়ে ইলেকশন হলো। এই 3 মাসের মধ্যে আপনাদের কি মনে হয় না যে গণভোটের প্রশ্নে প্রবলেম আছে? এখন আপনি বলছেন আমাদেরকে কুইনাইন গেলানো হয়েছে, তো কুইনাইন গেলানো হয়েছিল তখন বলতেন। তখন তো আপনি বলেছেন যে গণভোটের মানে সালাউদ্দিন ভাই তখন কমিশনে উনিই যেতেন, পুরো মিডিয়া সাক্ষী, জাতি সাক্ষী, তারা বলেছেন, তিনি বলেছেন যে গণভোট হচ্ছে জনগণের সার্বভৌম রায়, এই সার্বভৌম রায় পরের পার্লামেন্ট পালন করতে বাধ্য থাকবে। তাহলে এখন গণভোটের রায় যখন আপনার বাস্তবায়ন করার কথা, তখন আপনি গণভোটকে নিয়ে প্রশ্ন তুলছেন কেন? এবং এই প্রশ্ন তোলার স্বার্থে কিন্তু তারা জুলাই সনদকে জাস্ট ঢাল হিসেবে, তারা কিন্তু জুলাই সনদের ব্যাপারেও খুব যে কমিটেড ব্যাপারটা তা না, গণভোটকে আড়াল করার জন্য জুলাই সনদকে তারা ঢাল হিসেবে এখন ব্যবহার করছে। আচ্ছা, কেন তারা এটা আগে পরিষ্কার করেনি আমরা সেটা জানতে চাবো, কিন্তু তার আগে আমি একটু আশরাফ কায়সার ভাই আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে যে এইরকম যখন প্রেক্ষাপট, তখন সংসদে বিএনপির পক্ষ থেকে একটি প্রস্তাব দেওয়া হয়েছে সংবিধান সংশোধনের জন্য একটি বিশেষ কমিটি করার জন্য, যেখানে সরকার দল থাকবে, বিরোধী দলের সংসদ সদস্য থাকবে, এমনকি প্রয়োজনে এই কমিটি, যেটি সালাউদ্দিন আহমেদ সংসদে যেভাবে বলেছেন, তারা বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে, সুশীল সমাজ, আইনজ্ঞ, তাদের সঙ্গে পরামর্শ করবে। তাহলে জুলাই সনদের আগে আমরা যে বৈঠকগুলো করলাম ওগুলো কি ছিল? একই প্রশ্ন কিন্তু আমারও। দেখুন, আমরা 18 মাসের একটি অন্তর্বর্তী সরকার দেখেছি, প্রায় 8 মাসের চা বিস্কিট খাওয়া 44টি দল, মূলত পুরুষরা একসাথে বসে অনেক কিছু সংস্কার নিয়ে কথা বলেছেন, জুলাই সনদ তৈরি হয়েছে, সব কিছু তো ধাপে ধাপে এগিয়েছে। তারপরে একটি আদেশের ভিত্তিতে গণভোট হয়েছে এবং সেই গণভোটে 70% মানুষ হ্যাঁ ভোট দিয়েছেন। আপনি কি এখন আবার পুরনো ব্যাক টু স্কোয়ার ওয়ান করছেন? এই প্রশ্নটি কিন্তু আসছে। কেন বলি, আমাদের দেশে আরও তো ইস্যু আছে। এই যে আমরা যখন কথা বলছি, পুরো বিশ্ব অস্থির হয়ে আছে অন্তত 3টি বড় যুদ্ধের জন্য। আমাদের যেই পরিমাণ চ্যালেঞ্জ সামনে রয়েছে এবং আজকে যে সংকটের ভেতরে আমরা রয়েছি, আমার লজ্জা লাগছে দেখতে যে জাতীয় সংসদে সেটি নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। আমাদের যে স্বাস্থ্য খাতে যে দুর্যোগ তৈরি হয়েছে টিকার ব্যাপারে, এটি নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। দেখুন, এমনিতেই 18 মাস আমি কিন্তু সংস্কার করে ইউনূস সরকার যেভাবে সময় ক্ষেপণ করেছেন, এটি অত্যন্ত লজ্জাজনক ছিল। আপনি পাশের দেশ নেপালকে দেখেন, শ্রীলঙ্কাকে দেখেন, তারা সাধ্যমতো চেষ্টা করেছে দেশটিকে ট্র্যাকে তুলতে যতটুকু করতে হয়। এখন আমরা শব্দগত বিতর্কে আছি, পরিভাষাগত বিতর্কে আছি। এখন আপনি যদি সংশোধন করেন, তার মানে হচ্ছে সংবিধানের আপনি মূল কাঠামোর কোনো পরিবর্তন করতে পারছেন না। তাহলে নিম্নকক্ষ উচ্চকক্ষ কি করে হবে? মূল কাঠামোর পরিবর্তন তো সেটি কি করে করবেন? তার জন্য আপনি আলাদা একটি কমিটি করবেন। কাজেই বিএনপিকে পরিষ্কার জায়গায় দাঁড়াতে হবে। দেখুন, বিএনপি নেতারা ইদানিং বলতে চাচ্ছেন যে তারা যদি ওইভাবে নিমরাজি হয়েও না থাকতেন তাহলে নির্বাচনটি হতো না। তারা চেয়েছেন নির্বাচনটি হয়ে যাক, নির্বাচন হওয়ার পরে আমরা মুখ খুলব কোথায় কোথায় আমাদের আপত্তি আছে। একটা তো আছে নোট অফ ডিসেন্টে, আরেকটা হচ্ছে প্রক্রিয়াগত সমস্যা। তারা বলছেন যে তাদেরকে এই আদেশ হচ্ছে প্রতারণার দলিল। এখন আমাদের জনগণের দৃষ্টিভঙ্গি থেকে এটি সাংঘাতিক দুঃসহ হয়ে গেছে। প্রথমত মানুষ প্রতিদিনের যন্ত্রণায় আছে, অর্থনীতির যন্ত্রণায় আছে। আর একটা তাত্ত্বিক বিতর্ক, সংবিধান সংশোধন, দেখুন তার কাছে ফল বয়ে নিয়ে যাওয়া রাজনীতিবিদদের কাজ। উনি দেখতে চান পার্লামেন্ট ফাংশন করে, উনি দেখতে চান সরকারি দল দুর্নীতি কম করে, বিরোধী দল অরাজকতা কম করে, উনি দেখতে চান যে সাংবিধানিক পরিষদগুলোতে, সাংবিধানিক যে কমিশনগুলো আছে সেখানে নিয়োগের একটি স্বচ্ছ প্রক্রিয়া আছে। তত্ত্বাবধায়ক সরকার কি করে হবে, গঠিত হবে, তা নিয়ে যেন রাজপথে আন্দোলন করতে না হয়। এইসব জিনিসই তো মানুষ চায়। মানুষ কিন্তু সংশোধন না সংস্কার, এই বিতর্ক নিয়ে চিন্তিত না। তার কাছে আপনি ফলাফলটি পৌঁছে দেবেন, যাতে সুশাসনের যে কমিটমেন্ট সব দলগুলো 8 মাস ধরে ডিসকাস করেছে। আমরা আইডেন্টিফাই করেছি শেখ হাসিনার মতো ফ্যাসিজম বা ফ্যাসিবাদী স্বৈরতন্ত্র কি করে তৈরি হয়, সেই চিহ্নিত জায়গাগুলো থেকেই তো সংস্কার প্রস্তাবনা তৈরি হয়েছে। এখন আমি ঠিক বুঝতে পারছি না যে বিএনপি আসলে সংস্কার প্রস্তাবনার বাস্তবায়ন করবে কি করে। আমাদের বিতর্কটি কিন্তু বাস্তবায়ন নিয়ে। এই যে আপনি কমিটি করার কথা বলছিলেন, দেখুন তারা অধ্যাদেশগুলো রিভিউ করার জন্য কমিটি করেছে খুব দ্রুত।
এখন আপনি কি অধ্যাদেশগুলোর খবর নিয়েছেন যে 133টার মধ্যে তারা কিন্তু সংখ্যা আপনাকে বলছে, কিন্তু তারা কি গুণগত মানে বলছে কোন অধ্যাদেশগুলো তারা আইনে পরিণত করবে? প্রশ্ন করা হয়েছিল। আমি আপনাকে বলে দিচ্ছি, মানবাধিকারের বিষয়টি তারা করবে না, তারা দুর্নীতি দমন কমিশনকে নিজের হাতে রাখার চেষ্টা করবে। এখন দেখুন 133টি নিয়ে জাতি চিন্তিত না, জাতি চিন্তিত 15টি নিয়ে। বিএনপি সেই 15টি করবে না। কারণ কি, তারা চায় এক মানে নিজস্ব ক্ষমতা। দেখুন বিএনপি একসময় এই কথা বলেছিল, আমি কিন্তু তখন এটি নিয়েও বলেছিলাম যে এটিও আলোচনার দাবি রাখে। আপনি একটি নির্বাচিত সরকার, সেটি যেন হাত পা বেঁধে রাখা না হয়। বিএনপি তখন আশঙ্কা প্রকাশ করেছিল যে নির্বাচিত দুর্বল সরকার হয়ে যাবে, মানে যেভাবে সংস্কার প্রস্তাবনা এগিয়েছে। আমাদের ওই ব্যালেন্সটাও স্ট্রাইক করতে হবে যে সরকারটি যেন যথেষ্ট কার্যকর হয়, কিন্তু আমরা যেই জায়গায় সংস্কারের আলোচনা 8-9 মাস ধরে করেছি তাতে সরকারটি কিন্তু দুর্বল হবে না, বরং সরকারটির সুশাসনের সুযোগ তৈরি হবে। সরকারটি যেই খাদে পড়ে 5 বছর পর পর, সেই খাদ থেকে নিজেকে স্বয়ংক্রিয়ভাবে তুলে রাখার একটি প্রক্রিয়া দাঁড়াবে। ধরুন আপনি একটি সবার কাছে গ্রহণযোগ্য তত্ত্বাবধায়ক সরকারের ভিত্তিতে নির্বাচন করলেন, আমার তো ধারণা বিএনপি আবার পাওয়ারে আসতে পারবে। কিন্তু আপনি যদি কারসাজি করতে থাকেন, মতলব নিয়ে আসেন, আবার সে আমাদেরকে 1/11-এর আগের প্রেক্ষাপট মনে করতে হয়, তাহলে হয়তো নির্বাচনটি প্রশ্নবিদ্ধ হবে। কাজেই আমার কাছে মনে হচ্ছে যে খুব দ্রুত এই সংশোধন কমিটি নাকি সংস্কার কমিটি কি নামে ডাকবেন এবং তার আসলে টার্মস অফ রেফারেন্স কি হবে এটি পরিষ্কার, যে কিসের ভিত্তিতে এই কমিটিটা হবে। দেখুন জামাতে ইসলামীর নেতাকে আমরা প্রায়শই বলতে শুনি 50 ভাগ। উনি বুঝে বলেন কি না আমি জানি না, সংশোধন কমিটিতে ওনাকে যদি 50 ভাগ সদস্যও দেওয়া হয়, তার অর্থ কি দাঁড়ালো? তার মানে হচ্ছে যে আমরা রেজাল্টটা দেখতে চাই, ফলাফলটি দেখতে চাই, যে আমার সংস্কারের 10টি যে মূল পয়েন্ট সেটি বাস্তবায়ন হবে কি করে। এখন আপনার গণভোট কিন্তু সর্বসম্মত একটি বিষয় হিসাবেই আমাদের সামনে এসেছিল, এবং দেখুন বিএনপি, জামাত, এনসিপি সবাই কিন্তু বলেছে হ্যাঁ ভোট দিন, অন্তর্বর্তী সরকারটি বলেছে হ্যাঁ ভোট দিন। তাহলে আমাদের এই যে পুরো প্রক্রিয়াটি, সেটি কি জলে গেল? আমরা কি আবার নতুন করে, আর একটি সরকার যখন নির্বাচিত হয়ে ক্ষমতায় যায় তার সাথে সহাবস্থান করে সংস্কার করা এটি দুরূহতম কাজ। আমার মনে হয় বিএনপিকে অনেক ভিশনারি হতে হবে, ফ্লেক্সিবল হতে হবে, একটু দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে। ওকে।